ইন্ডিয়া তার বেস্ট স্কোয়াডটাই পাঠাবে। সো সেই ক্ষেত্রে এখানে হয়তো ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার 23 এর একটা স্কোয়াড আসবে। সো সেই টিমটা আসলে কতটুকু ক্যাপেবল হবে এটাও আসলে তখন দেখতে হবে। অন্যদিকে আপনার মালদ্বীপস সবসময় একটা বেসিক লেভেল বা বেসিক একটা কোয়ালিটি তারা মেনটেন করে খেলার সময়। তো সেই ক্ষেত্রে মালদ্বীপস একটা ভালো কম্পিটিটর হবে এখানে। সো আই থিঙ্ক বাংলাদেশ যদি এখানে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় সেক্ষেত্রে ধরেন যে রানার্স আপের সাথে ওই ওই গ্রুপের রানার্স আপের সাথে খেলে সহজেই ফাইনালে যাওয়ার একটা অপরচুনিটি সম্ভাবনা আছে। তো ইন্ডিয়ার যে কথা বলছিলেন আসলে 12 নভেম্বর এবং 15 নভেম্বর ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের খেলা, দুইটা ম্যাচ নিউজিল্যান্ডের মাটিতে। মানে এইটা দেখে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে সাফকে ইন্ডিয়া আসলে কতটুকু গুরুত্বের সঙ্গে নিয়েছে? আচ্ছা, এখানে আসলে একটা জিনিস আজকে একটু ভেঙে একটু ফুটবলের বেসিক অনুযায়ী বলি। সেটা হচ্ছে যে আপনি যদি ফুটবলের স্ট্রাকচার দেখেন, ফিফা ডাজ নট ডাইরেক্টলি রেকগনাইজ এ সাফ। ফিফা রেকগনাইজ করে এএফসিকে, এফসি এএফসি রেকগনাইজ করে সাফকে, কারণ তার রিজিয়নাল হিসেবে, কিন্তু সরাসরি ফিফা কিন্তু সাফকে রেকগনাইজ করে না। তো এখন যার কারণে যেটা হয় যে এখন রিজিয়নাল এই অ্যাসোসিয়েশনগুলো কেন হয়, আপনি বেশিরভাগ ক্ষেত্রে ইউএফআতে আপনি পাবেন না, ওশেনিয়াতেও পাবেন না, বা আপনি যদি হচ্ছে কনকাকাফ দেখেন সেখানে আসলে দলের সংখ্যা কম, সেখানে হয় না। শুধুমাত্র রিজিয়নাল অ্যাসোসিয়েশন আছে শুধু আফ্রিকায়, এশিয়ায়, আর হচ্ছে আপনার কনমেবল মানে আমেরিকা, আমেরিকা, হ্যাঁ না আপনার নর্থ আমেরিকার দিকে, নর্থ আমেরিকা, মিডল আমেরিকা, এগুলোকে নিয়ে সো এখন বলতে গেলে আফ্রিকা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, কারণ রিজনাল অ্যাসোসিয়েশন দিয়ে তাদের খুব একটা বেশি লাভ হচ্ছে না। আমেরিকাও এখান থেকে বের হয়ে এসে পুরোটা আমেরিকা মিলে একটা খেলা তৈরি করার চেষ্টা করছে। কেন এশিয়াতে এখনও রিজনাল অ্যাসোসিয়েশনগুলোর দাম আছে, তার কারণ হচ্ছে যে এশিয়াটা পুরো, আপনি যদি ফিফার যে স্ট্রাকচারটা দেখেন এএফসিটা, এটা আসলে এত ডিস্টেন্স কাভার করে, এবং এই কালচারাল যে ডিফারেন্সেসটা এইটা এবং ওয়েদার বা এই সব কিছু মিলিয়ে যে এত যে একটা ডিফারেন্স আছে, এটার জন্য তাদেরকে রিজিওনাল অ্যাসোসিয়েশনের উপরে ভাগ করে চলতে হয়। সো যার কারণে এখানে আপনার সাফ আছে, আসিয়ান আছে, তারপরে হচ্ছে মিডল ইস্টের যে আছে। তো এখন যেহেতু সাফকে রেকগনাইজ করে না, সেহেতু ফিফার উইন্ডোতে কিন্তু শুধু ফিফার এএফসির ম্যাচগুলোতে ইম্পর্টেন্স বহন করে। সো যার কারণে সাফকে এর থেকে বাইরে যেই সময়গুলো আছে এগুলোর মধ্যে খেলাটাকে বের করতে হয়, যেটা কিনা ইটস ভেরি হার্ড, কারণ বাকি সময়টা লিগ চলছে। এখন কিভাবে একটা রিজিওনাল অ্যাসোসিয়েশন অনলি এই ফিফার এই ব্যাপারটাকে আনতে পারে, সেটা হচ্ছে আপনি যদি ফিফার আন্ডারে গিয়ে কম্পিটিশনটা আনান। সবার প্রথমে এটা করতে পেরেছে হচ্ছে মিডল ইস্টটা, তারা নাম দিয়েছিল ফিফা আরব কাপ। সো যেটা কিনা এর আগে হয়ে গিয়েছে। রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিফা আসিয়ান কাপ, বিকজ এদের জিওগ্রাফিক্যাল ডিসটেন্স, পাকিস্তানও সেখানে খেলা খেলবে, পাকিস্তান এবং আই থিঙ্ক ইন্ডিয়াও সেখানে খেলবে, সেটা আপনার আমন্ত্রিত অতিথি হিসেবে খেলবে। সো এই ফিফার সাথে যদি আপনি একটা এমওইউ সাইন করেন বা উই আন্ডারে গেলে, তখন আপনি কিন্তু এই টুর্নামেন্টটাকে একটা মানে কূটনীতিকভাবে একটা জায়গা দিতে পারেন। সো সাফ এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি, এবং সাফ সেই জায়গায় পৌঁছাতে পারেনি বলেই যে ফিফার উইন্ডোর মধ্যে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য সবগুলো দেশ কিন্তু আপনার এভাবে করে কম্পিটিশনটাকে প্রায়োরিটি দিবে না, যেটা কিন্তু আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন। কারণ এখানে লিগস আছে এবং আপনি বংশোদ্ভূত প্লেয়ার আনলে তারাও লিগের মধ্যে খেলবে, বিভিন্ন লিগে খেলবে। সো তাদেরকেও ক্লাবরা ছাড়বে না। সো এই 10 দিনের মধ্যে আসলে বেসিক্যালি বলতে গেলে কোনো টপ লেভেলের কোনো ক্লাবই, মানে যারা কিনা অন্যান্য দেশে আছে, তারা কিন্তু হবে না। বাংলাদেশে কেন সম্ভব? বাংলাদেশের কারণ সম্ভব হচ্ছে যে আমরা অনেক সময় লিগটাকে স্টপ করি, বা আপনার ধরেন নেপালে লিগ হলে না, ভুটানে হয়তো লিগ হলেও সেটাকে স্টপ করা যায়, কারণ টিমের সংখ্যা খুবই কম, শ্রীলঙ্কায় তো লিগই হয় না। তো সেই জিনিসগুলোর মধ্যে যদি আপনি দেখেন, তাহলে আমি বলবো যে এই কারণে আসলে আমরা সাফটাকে ওরকমভাবে আর কি মেনটেন করতে পারি। বাট ইন্ডিয়ার আমি মোরালেস 100% শিওর যে তারা তাদের বেস্ট স্কোয়াডটা দিবে না। তার কারণ হচ্ছে যে এখানে হয়তো, হ্যাঁ, এখানে গুরুত্বের জায়গা হচ্ছে সেই দুইটি, মানে বেসিক্যালি ফিফার উইন্ডো যে 10 দিনের যে ফিফা উইন্ডো হয়, এই 10 দিনের ফিফা উইন্ডোতে 2টা ম্যাচকে আপনি অফিসিয়াল রাখতে পারবেন, এর বেশি আপনি অফিসিয়াল করবেন। এখন সেখানে সেই নিউজিল্যান্ডের সাথে 2টা অফিসিয়াল ম্যাচ, যেটা কিনা তার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মাল্টিপ্লিকেশন হিসেবে। সেই ক্ষেত্রে সে সবার আগে এই ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেটিং যে টিম নিউজিল্যান্ড, তার প্রতি ইন্টারেস্টটা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে যেহেতু সাফের এই ম্যাচটাকে তারা অফিসিয়াল হিসেবে কনসিডার করবে না, সেহেতু তাদের কিন্তু এইখানে ডেভেলপমেন্ট স্কোয়াড বা আন্ডার 23 আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আপনি ফিফার পুরো ডেফিনিশন অনুযায়ী নিউজিল্যান্ডের সাথে নিশ্চয়ই কম শক্তির দল পাঠাবেন। স্বাভাবিক, আপনি অক্টোবরে খেলছেন ব্রাজিলের সঙ্গে ম্যাচ, আপনি নভেম্বরে খেলছেন নিউজিল্যান্ডের সাথে, দুটাই ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেটিং টিম। আপনি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনার টিমটাকে আরো বেটার করবেন, আপনি তো ওয়ার্ল্ড কাপে যারা খেলে তাদের সাথে খেলবেন। সো সেই হিসাবে আমার মনে হয় না এখানে বেটার টিমটা আসবে। সো এর জন্য আমি বলবো যে যেহেতু তারা মানে ওই রকম লেভেলের টপ টিমটাকে পাঠাচ্ছে না, সেহেতু বাংলাদেশের যে প্রবাবিলিটিটা
এই সাফে, তাহলে তাদের মানে তারা যদি ঠিকভাবে খেলতে পারে এবং তারা যদি পুরো টিমটাকে ওভাবে করে গুছিয়ে আনতে পারে তাহলে তারা ভালো করবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের হাতে 2টা অফিসিয়াল ম্যাচ রাখার সুবিধা আছে এই ফিফা উইন্ডোতে, আপনার সেক্ষেত্রে হয়তো সেমিফাইনাল আর ফাইনালটাকে হয়তো বাংলাদেশ চুজ করবে, যেটা কিনা তারা ফাইনাল হিসেবে মানে তারা অফিসিয়াল ম্যাচ হিসেবে কাউন্ট করবে এই ফিফা উইন্ডোর মধ্যে। সো আই থিঙ্ক এই সাফে আসলেই বাংলাদেশের একটা ভালো একটা সম্ভাবনা আছে। দিন শেষে টুর্নামেন্ট তো টুর্নামেন্ট এবং সেটার একটা অফিসিয়াল একটা রেকগনিশন তো থাকবেই। সো আই থিঙ্ক এই টুর্নামেন্টে আসলে বাংলাদেশে খুব সিরিয়াসলি প্ল্যান করা উচিত এবং খুব সিরিয়াসলি ভালোভাবে যদি প্ল্যান করে আই থিঙ্ক ইনশাল্লাহ এবার জিততে পারবে। আচ্ছা, এই যে হামজা, সমিত, ইভেন হচ্ছে আরো অনেককে নিয়ে কথা হচ্ছে যারা আসলে দেশের বাইরে লিগে খেলে, কারণ উইন্ডো শুরু হওয়ার আগে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। এইখানে আসলে বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং থাকবে যদি তাদেরকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হয়, যদি টুর্নামেন্টের মাঝপথে এসে তারা জয়েন করে, এই চ্যালেঞ্জটা আসলে কেমন থাকবে বাংলাদেশের জন্য? এক ধরনের চ্যালেঞ্জ তো হবে, যেটা আমি বলছিলাম যে যেহেতু দুইটা ম্যাচকে অফিসিয়াল হিসেবে কাউন্ট করতে পারবে, সেই ক্ষেত্রে আমার ধারণা মতে সেটা সেমিফাইনাল এবং ফাইনালি হওয়া উচিত। এবং এটার জন্য ওই দেখবেন যে আপনি টুর্নামেন্ট শুরু হচ্ছে, টুর্নামেন্টের টাইমলাইন হচ্ছে 4 থেকে 17, কিন্তু উইন্ডো হচ্ছে 9 থেকে 17। সো আমার মতে ওই সেমিফাইনাল আর ফাইনালের খেলাটা হচ্ছে আপনার উইন্ডোর মধ্যে গিয়ে পড়বে, আর বাকি যে গ্রুপ স্টেজের 2টা ম্যাচ সেটা এই 4 থেকে 9-এর মধ্যেই আসলে হয়ে যাবে। সো এর ফলে যে জিনিসটা হবে যে ওই যেসব প্লেয়াররা আসলে আপনার অফিসিয়াল মানে বড় বড় লিগে খেলে না তারা আসলে গ্রুপ স্টেজটা মিস করবে। এবং আই থিঙ্ক শ্রীলঙ্কা এবং ভুটান এই টিমের সাথে আসলে বাংলাদেশের যে আপনার লোকাল যে প্লেয়াররা আছে এবং যারা অন্যান্য লিগ থেকে আসতে পারবে, সেটা সম্ভবত আই থিঙ্ক ফাহমিদুল সম্ভবত আসতে পারবে, এরকম যারা প্লেয়াররা আছে, ফারহান আলী ওয়াহিদের একটা সম্ভাবনা, ফারহান আলী ওয়াহিদ আই থিঙ্ক উইন্ডোর আগে আসতে পারবে, সেটাই তো, সে মেইন টিমের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আই থিঙ্ক এখানে হচ্ছে যে ফাহমিদুল শুধুমাত্র হয়তো বংশোদ্ভূত জায়গা থেকে আসতে পারবে, বাট এছাড়া বাকি যারা প্লেয়ার এখন সমিত দিন শেষে কোন ক্লাবকে পিক করে সেটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো এই যে যারা প্লেয়ার আছে, যারা লোকাল যে আমাদের যে কালেকশন, এবং এই প্লেয়ারদেরকে দিয়ে আই থিঙ্ক আমাদের গ্রুপ স্টেজটা পার করতে হবে এবং তাদের যে ক্যাপাবিলিটি আছে আই থিঙ্ক তারা গ্রুপ স্টেজ ইজিলি পার করতে পারবে। এরপর আই থিঙ্ক যোগ দিবে হচ্ছে সেমিফাইনাল থেকে আপনার যে বংশোদ্ভূত প্লেয়াররা যারা অন্যান্য লিগে খেলছে, এই একটা কম্বিনেশন বা এই একটা কোঅর্ডিনেশনে যদি বাংলাদেশ টিমটা সাজাতে পারে আই থিঙ্ক সেই ক্ষেত্রে বাংলাদেশ টিমের একটা ভালো সুযোগ থাকবে। মানে অনেকটা রিলে রেসের মতন হবে, কয়েকজন প্লেয়ার গ্রুপ স্টেজটা পার করে দিবে আর বাকিরা এসে উপর ফাইনাল পর্যন্ত ম্যাচ জিতিয়ে নেবে। তার মানে কি হামজা, সমিত, ফাহমিদুল কিংবা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, তাদেরকে শুরুতে না পাওয়া বাংলাদেশের জন্য ভালোই হচ্ছে? একদিক দিয়ে ভালো হচ্ছে, একটা টিম বিল্ড আপ হচ্ছে। মানে আপনার ধরেন যে শুরুর দিকে যে তার সবাই একটু মোটামুটি গেম টাইম পাবে, এটা একদিক দিয়ে টিমের জন্য ভালো হবে, যে তার মানে কেউই যে সব বসে থাকবে তা না, কারণ যারা কিনা পরবর্তীতে সেমিফাইনাল ফাইনালে হয়তো মেন স্টার্টিংয়ে 11-এ খেলার সুযোগ পাবে না, কিন্তু সাব থেকে এসে তারা হয়তো একটা ভালো পারফরমেন্স দিতে পারে। এই জায়গাগুলোতে আসলে কোচের এখানে আসলে আসল পরীক্ষাটা এখানে বের হবে। এখন কোচ, আমাদের নতুন কোচ, সে টিমটাকে কত সুন্দর করে কোঅর্ডিনেট করতে পারে, এখানে আসলে কোচের একটা ভূমিকা থাকবে। আচ্ছা, এই যে মানে এই সাফ ধরনের টুর্নামেন্টটা আসলে বাংলাদেশের জন্য এখনকার হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ? মানে বাংলাদেশ যদি আসলে ওয়ার্ল্ড ওয়াইড নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চায়, যেখানে ইন্ডিয়া মানে সরেই যাচ্ছে বলা যায়, পাকিস্তানের মতো দল তারা আসিয়ানে খেলবে, তো সেই জায়গা থেকে বাংলাদেশ কি সাফ নিয়ে তাহলে এত মাতামাতির কারণ কি? এখানে 2 রকমের ডেফিনেশন হতে পারে। প্রথমত হচ্ছে যে একটা, সেটা হচ্ছে ফুটবল টিম, যারা ফুটবল প্লেয়ার যারা খেলছে, আর একটা হচ্ছে বিএফএফ অ্যাজ অ্যান অর্গানাইজেশন। যদি ফুটবল টিম বলেন, আমি বলবো যে হ্যাঁ, এইবার যেহেতু এই সাফের প্রতি এক ধরনের ইন্টারেস্ট ছিল সবার, সেই ক্ষেত্রে এইবারে সাফটাকে একটা সিরিয়াসলি নিয়ে আগিয়ে যাওয়া উচিত। বাট আই থিঙ্ক দিস শুড বি দি এন্ড, এই সাফের প্রতি ইন্টারেস্টটা। এরপর আমাদের সাফের গুন্ডি বেরিয়ে বাইরে আসলে যাওয়ার চেষ্টা করা উচিত, বাইরের টিমগুলোর সাথে খেলা উচিত। সো সাফটাকে এই পর্যন্তই রাখা উচিত 2026 সাল পর্যন্ত আপনাকে উন্নতি করতে গেলে। বাট অন দি আদার হ্যান্ড, আপনি যদি বিএফএফ বা অর্গানাইজিং টুর্নামেন্ট বা কমিটি হিসেবে যদি চিন্তা করেন, আপনি যদি বড় বড় টিমকে নিজের দেশে এনে খেলাতে চান, আপনি যদি বড় বড় দলের সাথে খেলতে চান, আপনার হোস্ট করতে গেলে আপনাকে সেই হোস্টিং ক্যাপাবিলিটি রাখতে হবে। এখন তো এখন সেই সব ক্ষেত্রে আমার মতে এইটা একটা খুব ভালো একটা অপরচুনিটি বিএফএফ এর জন্য, সাফ আয়োজন করে দেখানো যে আমরা কতটা প্রস্তুত। একটা সেন্ট্রালাইজড টুর্নামেন্ট 10-15 দিন ধরে আপনি আয়োজন করছেন, এবং যদি টপ স্ট্যান্ডার্ডে করা যায়, সেটা ব্রডকাস্টিং বলেন, মার্কেটিং বলেন, বা পুরো অর্গানাইজেশন, সেফটি, সিকিউরিটি, স্টেডিয়ামের পরিবেশ, দর্শক, এইটা যদি করতে পারেন তাহলে এইটা উইল বি এ ভেরি বিগ অ্যাডিশন টু দ্য সিভি অফ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তাহলে হবে কি বড় বড় টিমগুলো তখন দেখবে বড় বড় টুর্নামেন্ট যেগুলো কিন্তু ওদের ক্যাপাবিলিটি আছে ক্যাপাবিলিটি আছে এবং এটাকে একটা ধরেন যে একটা এক্সপিরিয়েন্স হিসেবে ইউজ করতে পারবে, যে পরবর্তীতে বড় বড় টুর্নামেন্টের হয়তো একটা ম্যাচ হোস্ট করা, বা ধরেন হতেই পারে এরকম সেন্ট্রালাইজ কাছাকাছি টুর্নামেন্ট ইন্ডিয়া বা সাউথ এশিয়া নিয়ে বা এএফসির যে ম্যাচগুলো হয়, তো সেইগুলোর ক্ষেত্রে তখন আসলে একটা হোস্টিংয়ের যে আমাদের যে হয় না, যেটা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচের খুব কম, সো বড় বড় টিমের কাছে তখন দেখা যাবে যে আমরা এত বড় বড় টুর্নামেন্ট আসলে হোস্ট করি, সো ইউ গাইজ ক্যান কাম অ্যান্ড প্লে, সো ইটস ওকে টু প্লে। সো এই ব্যাপারগুলো আসলে অ্যাড করবে বিএফএফ এর জন্য একটা ভালো একটা পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ অ্যান অর্গানাইজেশন আর কি। আচ্ছা, আর এই যে সাফে মানে ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আসলে কথা হচ্ছে, আসবে যদি চলে আসে, যদি সেমিফাইনাল ফাইনালও খেলে, এইটা আসলে বাংলাদেশ টিমের যে চেঞ্জেসটা কতটা দেখা যাবে বলে মনে হয়? আমি তো বলবো হিউজ। আমি তো মনে করি যে আমরা যদি মানে এটা জাস্ট আমার পার্সোনাল মতামত, যে আপনি যদি হামজাকে 10-এ 7-8 দেন অ্যাজ এ প্লেয়ার, ফারহান আলী ওয়াহিদ ইজ ওয়ান স্টেপ অ্যাহেড, বিকজ ফারহান আলী ওয়াহিদ, এই যে একটা ম্যাটার। হ্যাঁ এই যে একটা ম্যাটার, বিকজ দ্বিতীয়ত কথা হচ্ছে যে সে যে লেভেলটা পারফর্ম করে এসছে, সে হচ্ছে PL2 এর টপ 5 প্লেয়ারদের মধ্যে একজন ছিল লাস্ট সিজনে। PL2-তে যারা হচ্ছে পারফর্ম করবে তাদেরকে ধরা যায় নেক্সট সুপারস্টার আর কি, প্রিমিয়ার লিগের নেক্সট সুপারস্টার। তো সেখানে এমনি খেলায় এমনি পারফরমেন্স করাটা একটা বিশাল বড় ব্যাপার, টপ 5-এ আসা ইটস এ হিউজ থিং। সো আই থিঙ্ক ওর যে অ্যাডিশনটা একটা বিশাল ব্যাপার হবে। আই থিঙ্ক বাংলাদেশের যে লেফট উইংয়ে হয়তো এখন যেটা হবে যে ফয়সাল আহমেদ ফাহিমকে হয়তো বসে যেতে হবে, লেফট উইংয়ে হচ্ছে আপনার খেলবে হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, রাইটে আই থিঙ্ক রাকিবই খেলবে, বা এরা দুজন ইন্টারচেঞ্জ করে ফেলবে হতে পারে। হ্যাঁ, বাট আই থিঙ্ক ফারহান আলী ওয়াহিদ মানে দ্য কোয়ালিটি অফ এ প্লেয়ার হি ইজ এ শিওর স্টার্টিং 11 প্লেয়ার। বাংলাদেশে এরকম টপ কোয়ালিটির উইঙ্গার বা অ্যাটাকিং থ্রেট দিতে পারে এরকম প্লেয়ার এরপরে কবে আসবে আই ডোন্ট নো, মানে এই লেভেলে খেলে আসা। সো যত তাড়াতাড়ি সম্ভব তাকে আসলে ইনক্লুড করে বাংলাদেশের ন্যাশনাল টিমের সাথে খেলানো উচিত আমি মনে করি। ধন্যবাদ শায়েক, আমরা আসলে কথা বলছিলাম, নিশ্চয়ই আরো আলোচনা হবে ভবিষ্যতে, এবং আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আসলে সাফ নিয়ে অনেক আলোচনা ছিল, করা দরকার ছিল, সেগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।